গবেষণার জগতে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি একাডেমিক রিসার্চ করে থাকেন বা করার কথা ভাবছেন, তাহলে একটা প্রশ্ন আপনাকে শুনতেই হবে, বারবার শুনতে হবে। তো সেই প্রশ্নটা কি, আর তার একটা সলিড উত্তর কিভাবে দেবেন? চলুন আজ আমরা এই ডিজায়ার্ড কন্ট্রিবিউশনের রহস্যটা ভেদ করি। এই সেই প্রশ্ন, এই গবেষণাটা করে তুমি নতুন কি দিচ্ছ? পিএইচডি বা মাস্টার্সের প্রত্যেক স্টুডেন্টকে, মানে প্রত্যেক গবেষককে তার সুপারভাইজার বা এক্সামিনারের কাছে এই প্রশ্নটা শুনতেই হয়। আর সত্যি বলতে কি, এই প্রশ্নটা শুনলে অনেকেরই কিন্তু বুকটা একটু কেঁপে ওঠে। তবে এর উত্তরটা যতটা কঠিন মনে হয়, আসলে কিন্তু ততটা কঠিন নয়। তো ওই যে বড় প্রশ্নটা, তার সবচেয়ে সহজ আর পাওয়ারফুল উত্তরটাই হলো আপনার ডিজায়ার্ড কন্ট্রিবিউশন। মানে আপনার গবেষণা শেষ হলে আপনি পৃথিবীকে নতুন কি দিচ্ছেন। সেটা হতে পারে নতুন কোনো জ্ঞান, কোনো মডেল, সিস্টেম, পলিসি বা কোনো প্রমাণ। সহজ কথায় এটা আপনার গবেষণার জিপিএসের মতো, যেটা আপনাকে ঠিক পথে চলতে সাহায্য করে। আজ আমরা মূলত 4টা জিনিস দেখব। প্রথমে ওই সবচেয়ে বড় প্রশ্নটা নিয়ে আর একটু কথা বলবো। তারপর কন্ট্রিবিউশনের 5টা মেইন টাইপ কি সেটা জানব। কেন এই কন্ট্রিবিউশন এত জরুরি, আর সবশেষে কিভাবে নিজের রিসার্চের জন্য কন্ট্রিবিউশন খুঁজে বের করবেন। এই পুরো আলোচনার পর আশা করি বিষয়টা আপনাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই আসি গবেষণার সবচেয়ে বড় প্রশ্নটায়। দেখুন, একটা আবছা বা ভাষা আইডিয়া থেকে একটা সলিড রিসার্চ প্রপোজালে পৌঁছানোর আসল চাবিকাঠিটাই হলো আপনার কন্ট্রিবিউশন ঠিক করে নেওয়া। রিসার্চের একদম শুরুতেই এটা করে ফেলতে পারলে আপনার কাজটা একটা সাধারণ আইডিয়া থেকে পিএইচডি লেভেলের একটা শক্তিশালী প্রজেক্টে পরিণত হবে। এই পার্থক্যটা বোঝার জন্য একটা দারুণ উদাহরণ দেখি। কেউ যদি বলে আমার গবেষণা সাইবার সিকিউরিটি নিয়ে, এটা খুবই দুর্বল শোনায়, তাই না? এটা খুব ভাষা একটা কথা। কিন্তু সে যদি বলে আমার গবেষণা ভারতীয় সাইবার সিকিউরিটি সেক্টরের জন্য একটি ইনসিডেন্ট রেসপন্স ম্যাচিউরিটি মডেল তৈরি করবে, দেখুন কথাটা কতখানি শক্তিশালী আর নির্দিষ্ট হয়ে গেল। এই যে ইনসিডেন্ট রেসপন্স ম্যাচিউরিটি মডেল তৈরি করা, এটাই হলো কন্ট্রিবিউশন। এটাই পুরো রিসার্চকে একটা শক্ত ভিত্তি দিচ্ছে। আচ্ছা, তাহলে চলুন এবার কন্ট্রিবিউশনের প্রকারভেদগুলো একটু ভেঙে দেখি। আপনার রিসার্চ ঠিক কোন উপায়ে একটা নতুন কিছু যোগ করতে পারে, তার প্রধান 5টা ধরন আছে। চলুন সেগুলো দেখে নেওয়া যাক। এই 5টা ধরন হল থিওরি কন্ট্রিবিউশন, মেথড কন্ট্রিবিউশন, সিস্টেম কন্ট্রিবিউশন, পলিসি কন্ট্রিবিউশন আর এম্পিরিক্যাল এভিডেন্স কন্ট্রিবিউশন। চলুন এবার একটা করে উদাহরণ দিয়ে বিষয়গুলো বুঝি। প্রথমে আসি থিওরি কন্ট্রিবিউশনে। এটা কি? সোজা কথায়, যখন আপনি আপনার ফিল্ডের কোনো বড় আইডিয়া বা থিওরিকে পরীক্ষা করেন, সেটাকে আরও এগিয়ে নিয়ে যান বা কোনো নতুন পরিস্থিতিতে সেটাকে অ্যাপ্লাই করেন, তখন সেটাই হয় থিওরি কন্ট্রিবিউশন। মানে আপনার কাজটা হলো কনসেপচুয়াল লেভেলের নতুন একটা বোঝাপড়া তৈরি করা। একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। ধরুন, ম্যানেজমেন্টের একটা জনপ্রিয় থিওরি আছে যেটা শুধু বড় কোম্পানিতে টেস্ট করা হয়েছে। আপনি কি করলেন, ওই একই থিওরিকে ছোট স্টার্টআপের ওপর অ্যাপ্লাই করে দেখালেন যে আরে এখানে তো এটা একদম অন্যভাবে কাজ করছে। এই যে নতুন একটা প্রেক্ষাপটে থিওরিটাকে পরীক্ষা করে নতুন কিছু বের করা, এটাই হলো থিওরির কন্ট্রিবিউশন। এরপর হলো মেথড কন্ট্রিবিউশন। এখানে ফোকাসটা কিন্তু কি খুঁজে বের করা হলো তার উপরে নয়, বরং কিভাবে খুঁজে বের করা হলো সেটার উপরে। মানে আপনি যদি কোনো কিছু মাপার জন্য বা ডেটা অ্যানালাইসিস করার জন্য একদম নতুন কোনো পদ্ধতি বা টুল তৈরি করেন, সেটাই হবে মেথড কন্ট্রিবিউশন। এখানে একটা জিনিস মাথায় রাখা খুব দরকারি। শুধু একটা চালু মেথড, যেমন ধরুন সার্ভে বা ইন্টারভিউ ব্যবহার করাটা কিন্তু মেথড কন্ট্রিবিউশন না। কন্ট্রিবিউশন তখনই হবে যখন আপনি নিজেই নতুন কোনো স্কেল, নতুন কোনো ইন্ডেক্স বা নতুন কোনো অ্যানালাইসিস অ্যাপ্রোচ তৈরি করছেন। আচ্ছা, এবার আসি খুব প্র্যাকটিক্যাল একটা কন্ট্রিবিউশনে, যেটার নাম সিস্টেম কন্ট্রিবিউশন। এখানে মূল লক্ষ্যটাই হলো এমন কিছু একটা বানানো যেটা বাস্তবে কাজ করে, মানে একটা নতুন সিস্টেম, ফ্রেমওয়ার্ক, টুল বা প্রোটোটাইপ ডিজাইন করা। সাধারণত কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা ধরুন সাইবার সিকিউরিটির মতো ফিল্ডে এই ধরনের কন্ট্রিবিউশন খুব দেখা যায়। যেমন একটা রিয়েল টাইম থ্রেট প্রায়োরিটাইজেশন ফ্রেমওয়ার্ক বানানো হলো, বা একটা মেশিন লার্নিং বেসড প্রোটোটাইপ তৈরি করা হলো। এই সবগুলোই সিস্টেম কন্ট্রিবিউশনের উদাহরণ। এরপর আসছে পলিসি কন্ট্রিবিউশন। নাম শুনেই বোঝা যাচ্ছে এর লক্ষ্য হল সরাসরি পলিসি মেকিং বা সিদ্ধান্ত গ্রহণের ওপর প্রভাব ফেলা। আপনার রিসার্চের ফাইন্ডিংস যখন ম্যানেজার, সরকার বা কোনো সংস্থার জন্য গাইডলাইন বা সুপারিশ হিসাবে কাজ করে, সেটাই পলিসি কন্ট্রিবিউশন। ধরুন, আপনার রিসার্চের ওপর ভিত্তি করে কোনো প্রাইভেট কোম্পানির জন্য সাইবার অ্যাটাক সামলানোর একটা নতুন গভর্নেন্স ফ্রেমওয়ার্ক তৈরি হলো, বা একটা সিকিউরিটি অপারেশন সেন্টারে কতজন লোক দরকার সেই বিষয়ে কোনো সুপারিশ করা হলো।
এগুলোই হলো পলিসি কন্ট্রিবিউশনের দারুণ উদাহরণ। এবং সবশেষে আমাদের পঞ্চম কন্ট্রিবিউশনটা হলো এম্পিরিক্যাল এভিডেন্স। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এর মূল কথাই হলো ফিল্ড থেকে একেবারে অরিজিনাল ফ্রেশ ডেটা সংগ্রহ করা এবং এমন কিছু প্রমাণ করা যা আগে কেউ করেনি বা যে বিষয়ে ডেটার অভাব ছিল। মানে আপনি সার্ভে করে বা বিভিন্ন কোম্পানির রেকর্ড অ্যানালিসিস করে বা কেস স্টাডি করে এমন কিছু তথ্য সামনে আনলেন যা আগে কেউ জানত না। যেমন ভারতে কোনো একটা নির্দিষ্ট সাইবার সিকিউরিটি টেকনোলজি কেন সবাই ব্যবহার করছে তার আসল কারণগুলো আপনি সার্ভের মাধ্যমে বের করলেন। এই যে নতুন ডেটা দিয়ে কিছু প্রমাণ করা, এটাই হলো এম্পিরিক্যাল এভিডেন্স কন্ট্রিবিউশন। তো আমরা এই যে 5টা ধরন নিয়ে কথা বললাম সেটার একটা সহজ সারসংক্ষেপ এখানে দেওয়া আছে। এক লাইনে বলতে গেলে, থিওরি হলো নতুন আইডিয়া, মেথড হলো কোনো কিছু মাপার নতুন উপায়, সিস্টেম হলো নতুন টুল বা মডেল, পলিসি মানে সিদ্ধান্ত নেওয়ার জন্য নতুন সুপারিশ, আর এম্পিরিক্যাল হলো বাস্তব ডেটা থেকে পাওয়া নতুন প্রমাণ। এটা একটা চিটশিটের মতো, মনে রাখতে খুব সুবিধা হবে। আচ্ছা, আমরা তো জানলাম কন্ট্রিবিউশন কি আর কত প্রকারের হয়, কিন্তু প্রশ্ন হলো এটা এত গুরুত্বপূর্ণ কেন? কেন রিসার্চের শুরুতেই এটা ঠিক করে নিতে হয়? কারণ এটা শুধু একটা ফর্ম্যালিটি না, এটা আপনার পুরো পিএইচডি বা রিসার্চের ভিত্তি। একটা খুব কমন ভুল ধারণা আছে যে একটা রিসার্চে বুঝি একটাই কন্ট্রিবিউশন থাকে। একদমই না, বরং ভালো রিসার্চে প্রায় একাধিক কন্ট্রিবিউশনের একটা শক্তিশালী কম্বিনেশন থাকে। যেমন ধরুন, আপনি নতুন ফিল্ড ডেটা জোগাড় করলেন, এটা হলো এম্পিরিক্যাল কন্ট্রিবিউশন। আবার সেই ডেটার উপর ভিত্তি করে একটা পুরনো থিওরিকে চ্যালেঞ্জ করলেন বা আরও উন্নত করলেন, এটা হয়ে গেল থিওরি কন্ট্রিবিউশন। এই কম্বিনেশনগুলো রিসার্চকে আরও অনেক বেশি শক্তিশালী করে তোলে। আসলে আপনার কন্ট্রিবিউশনটাই আপনার পুরো প্রজেক্টকে ডিফাইন করে দেয়। এটা একটা কম্পাসের মতো। ধরুন, আপনার কন্ট্রিবিউশন যদি হয় একটা সিস্টেম তৈরি করা, তাহলে আপনার রিসার্চ অবজেক্টিভে ডিজাইন, ডেভেলপ, ভ্যালিডেট এই শব্দগুলো থাকতেই হবে। যদি আপনার কন্ট্রিবিউশন এম্পিরিক্যাল হয়, তাহলে আপনার মেথোডোলজিতে সার্ভে বা কেস স্টাডির কথা আসবে। মানে আপনার রিসার্চার টাইটেল থেকে শুরু করে ডেটা কালেকশন পর্যন্ত সবকিছুই নির্ভর করবে আপনার ঠিক করা কন্ট্রিবিউশনের উপর। তাহলে এখন সবচেয়ে জরুরি প্রশ্ন, কিভাবে নিজের রিসার্চের জন্য সঠিক কন্ট্রিবিউশনটা খুঁজে বের করবেন? চলুন এর জন্য একটা খুব সহজ 5টা প্রশ্নের চেকলিস্ট দেখে নেই। আপনাকে শুধু এই 5টা প্রশ্ন নিজেকে করতে হবে। প্রথমটা, আমি কি কোনো থিওরিকে নতুনভাবে অ্যাপ্লাই করছি বা নতুন সম্পর্ক পরীক্ষা করছি? উত্তর হ্যাঁ হলে আপনার একটা থিওরি কন্ট্রিবিউশন আছে। দ্বিতীয়টা, আমি কি কোনো কিছু মাপার জন্য নতুন স্কেল বা মেট্রিক তৈরি করছি? যদি হ্যাঁ হয়, তবে এটা মেথড কন্ট্রিবিউশন। তৃতীয়টা, আমি কি নতুন কোনো টুল বা প্রোটোটাইপ বানাচ্ছি? হ্যাঁ হলে এটা সিস্টেম কন্ট্রিবিউশন। চতুর্থ, আমার কাজ কি সিদ্ধান্ত গ্রহণকারীদের জন্য কোনো গাইডলাইন দিচ্ছে? এটা হলো পলিসি। আর সবশেষে, আমি কি ফিল্ড থেকে অরিজিনাল ডেটা সংগ্রহ করছি? উত্তর হ্যাঁ হলে আপনার একটা এম্পেরিক্যাল কন্ট্রিবিউশন আছে। এই সহজ প্রশ্নগুলো করলেই আপনার পথ পরিষ্কার হয়ে যাবে। তো আলোচনার শুরুতে যে প্রশ্নটা আমাদের কাছে খুব ভয়ের মনে হচ্ছিল, আশা করি এখন আর সেটাকে ততটা ভয় লাগছে না, বরং এখন এটাকে একটা শক্তিশালী টুল বলে মনে হচ্ছে। কারণ এটার উত্তর দেওয়ার জন্য যা যা দরকার তা সবই এখন আপনার জানা। তাহলে এখন নিজেকেই প্রশ্নটা করার পালা, আপনার গবেষণার আসল কন্ট্রিবিউশন কি?